সংঘাতের প্রভাব দেশের অর্থনীতিতেও জানালেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেতাকর্মীদের শুভেচ্ছা। আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। কোন বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, দাবি আওয়ামী লীগের। দেশ বড় সংকটে বলছে বিএনপি। সাভারের রাজীব সমর দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব অভিযোগেও মামলা নেয় না পুলিশ, মাফিয়াতন্ত্র দমনের পরামর্শ। যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে 10,000-এরও বেশি বাংলাদেশিকে, অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর সুনাক সরকার। এবং সড়কে থামছে না মৃত্যু মিছিল, কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, রাজধানীতে ভবন থেকে পড়ে 3 শ্রমিকের প্রাণহানি। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিভি সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সবসময় এগিয়ে এসেছে এবং আসবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে এ কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, 75 পরবর্তী সরকারগুলো মানুষের উন্নয়নের কথা ভাবেনি, শুধু ভোগ বিলাসে লিপ্ত ছিল। জুবায়ের রাজিন জানাচ্ছেন বিস্তারিত। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এ অবস্থায় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে হয় দলের 13তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। সে সময় শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর 17 মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে ফিরে আসেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কঠিন দুঃসময়ের সেসব দিনের কথা তুলে ধরেন তিনি। 75 পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলের কিছু ছিলাম না, কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে, সেসব অনেক নেতাদের সঙ্গে কথা হয়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে তার সরকার। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, 75 পরবর্তী সরকারগুলো ভোগবিলাসে লিপ্ত ছিল, দেশের কোনো উন্নয়ন করেনি। 75 পর সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে, সৈনিকদের হত্যা করেছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। মানুষের বিপদে সবসময় আওয়ামী লীগ এগিয়ে এসেছে এবং আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছিনতাই হয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পাওয়া গেছে, এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পাওয়া যেত না। শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন উল্লেখ করে বক্তারা বলেন, দেশে উন্নয়ন হলেও বৈষম্য কমেনি। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তাদের বক্তব্য, সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সরকারের, জনগণের নয়। হাসিনা দেশে ফিরেছিলেন, তার মানে স্বদেশ ফিরে পেয়েছিলাম আমরা। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে। পদ্মা সেতুর কথা বলা হলো, যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনস্বীকার্য, কিন্তু বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি। তার কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না। দেশি বিদেশি কোনো শক্তি পরোয়া করেন না শেখ হাসিনা।
দেশের জনগণ ও সংবিধানই শুধু আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগ সভাপতির স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন মির্জা ফখরুল বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার দেশে ফেরার সেই দিনে স্মৃতিচারণ করেন দলের কেন্দ্রীয় নেতারা। বলেন সব অপশক্তি রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমাদের সকলের লক্ষ্য হবে একটাই, এই দেশকে যদি শেখ হাসিনার নেতৃত্বে দিতে হয়, তাহলে এই পাকিস্তানের এই রাজাকারদের বংশধরের তাদের এই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। দিন রাত পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। ওদের যে হুমকি ধুমকি তার মোকাবেলা করার জন্য আপনারা প্রতিটি শান্তি সমাবেশকে সফল করেছেন। এর সকল ভাগীদার হলেন আপনারা। ওবায়দুল কাদের সাফ জানান, কোন বিদেশি শক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। একমাত্র দেশের জনগণই আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার চেতনা। ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে মির্জা ফখরুল বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। যা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। দলে কেউ বিশৃঙ্খলা করলে শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিশ্ব পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এমন দাবি সরকারের খেলো যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসে সরকারের সাথে কথা বলায় সব সমস্যার সমাধান হয়ে গেছে এমন ভাবা সরকারের ভুল ধারণা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরায় কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলের মালিবাগের বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় বন্দী জীবনের নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন বিএনপি নেতা নবিউল্লাহ নবী। আর আব্দুল কাদের ভুইয়া জুয়েলের মুক্তির দাবি জানান তার পরিবার। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সরকারের সাথে বৈঠক করা মানে একদলীয় শাসনকে স্বীকার করে নেওয়া নয়। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘুরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। এখানে ব্যবসা বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, জিওপলিটিক্যাল সম্পর্ক, এগুলো নিয়ে আলাপ আলোচনা তো চলতেই থাকবে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। বলেন, বিশ্ব রাজনীতির দোহাই দিয়ে সবকিছুর দাম বাড়ানোর যুক্তি দেখিয়ে সরকার নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগার্কি, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস। এই কথাটি কিন্তু স্পষ্ট করে বুঝতে হবে। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে, সরকার এমন মিথ্যা গল্প প্রচার করলেও কোনো লাভ হয়নি বলে মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। তারা যে র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে, বাংলাদেশের উপরে যে ভিসা স্যাংশন দিয়েছে, সেগুলো আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে।
আজকে সেই মিথ্যা গল্প ফেদে কোনো লাভ হয়েছে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভারে রাজীব সমর দুই ভাইয়ের ত্রাসের রাজত্বে তটস্থ সাধারণ মানুষ। আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলছেন রাজীব। রাজনীতির ছত্রছায়ায় জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল, বাবু সহযোগী টেপা জাকির, ছোট ভাই তেঁতুল ছড়ার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের 2য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য করেছেন শ্যালক রুবেল, বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে 1 দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল, কিন্তু 3 বেলা খাওয়ার যদি নেই। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলে একজন অফার আছিল। হেমাদপুর থেকে শুরু করে একবারে রপ্তানি বিরুদ্ধে সবগুলো তারা একই মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। 15/1 টিউলিপ গার্ডেনে 3টি ফ্ল্যাট, 16/12 মায়েশা কর্টেজে 22টি ফ্ল্যাট, ব্যাংকটাউন 3 নম্বর রোডে 2টি বাড়িতে 21টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। 10 নম্বর রোডে 11 কোটি টাকা মূল্যের 3টি প্লট। 3 নম্বর রোডের 6/1 জোড়া বিল্ডিংয়ে 42টি ফ্ল্যাট। ব্যাংকটাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। সে হচ্ছে সাভারের একমাত্র ত্রাস। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সে এলাকা ছাইরে পালাই যায়। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। 50 ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের এমডি এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। 15 বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। জাকির ভাইয়ের নাম দিলে মনে করে, পাগলা ভাইয়ের নাম দিলে মনে করে হাডুর বন্ধে কাঁপে সবাই। নাম গেলে এই এলাকা কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক জুট মুসলদের রাইখে। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা, জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এই আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়ত্ত। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল, নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ফের দাবদাহের ভোগান্তি, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস, গরমের সরবরাহ সংকট, অজুহাতে অস্থিরতা নিত্যপণ্যের বাজারে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর অবস্থানে যুক্তরাজ্য।
ঢাকার সঙ্গে ব্রিটিশ সরকারের ফাস্ট ট্র্যাকে রিটার্ন চুক্তি অনুযায়ী রাজনৈতিক আবেদন প্রত্যাখ্যান হওয়ায় 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে ঋষি সুনাক সরকার। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ। লুৎফর কবিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। উন্নত জীবনের আশায় প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাজার হাজার মানুষ। সেই তালিকায় প্রথমেই আসে বাংলাদেশের নাম। পড়াশোনা বা ভ্রমণের জন্য দেশটিতে প্রতি বছর ঢুকছে বহু বাংলাদেশি। তবে যারা গিয়ে সেখানে অবৈধ হয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এসেছে, গেল বছরেই ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, যাদের লক্ষ্য ছিল স্থায়ীভাবে বসবাস করা। প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ঋষি সুনাক সরকার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করে যুক্তরাজ্য। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন, যেখানে উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির সরকারের পরিসংখ্যানে টেলিগ্রাফ আরও জানিয়েছে, 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা বিগত বছরের তুলনায় 154% বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য দেন র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বান্দরবান লাইমিপাড়া থেকে আকিম বম ও লাল সিয়াম বমকে গ্রেফতার করা হয়। কুমিল্লার 14 গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারালে হতাহতের এই ঘটনা ঘটে। কুমিল্লা থেকে সুমন কবিরের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক, এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবেই মূর্ছা যাচ্ছিলেন এই নববধূ। ঢাকা থেকে রওনা দিয়েছি, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাস হয় নাই, 19 তারিখে আসলে 1 মাস হবে। উনি আমাদের বাড়িতে আসতেছিল। কুমিল্লা 14 গ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ। শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে 14 গ্রামের বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ। আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে 2-3টা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল। আর 40-6 পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। দেন দেখি গাড়িটা পরে পড়তে মানে একদম উল্টাই গেল, কোথায় গিয়ে পড়ছে কিচ্ছু জানি না। আমার বাইকটা মারা গেছে, তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে। উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5 জনকে মৃত অবস্থার দরকার। আমরা যদি মৃত্যু বলি না, কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি। আর বাকি যারা আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদেরকে তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দিই। বাস চালকের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা, বলছে হাইওয়ে পুলিশ। আমি দেখেছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই।
ও একটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের সতর্কতার কারণেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। বোনের লাশ দাফন শেষে ঢাকায় ফিরে প্রাণ হারালেন ভাই আলতাফ। রাজধানীর বাসাবোয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত আলতাফ সহ ৩ শ্রমিক। অভিযোগ উঠেছে, কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই চলছিল নির্মাণ কাজ। পুলিশ বলছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এম এ আজিমের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর বাসাবোই নির্মাণাধীন এ বহুতল ভবনে কাজ করছিলেন ৮ থেকে ১০ জন শ্রমিক। দেয়ালের পলেস্তরার কাজ করতে বাঁশের চালায় উঠলে তা ভেঙে নিচে পড়ে যান ৩ জন। আহতদের উদ্ধার করে মুগদা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ৩ জন লোক পড়ে গেছে, এখন হসপিটালে নিয়ে গেছে। লেবারটা উঠাতে নামলো, লাশ বার করলো, ২-৩ জন লোক বার করলো চিপাতে, ওটার থেকে পড়ছে। 5 দিন আগে ওনার বোন মারা গেছে। তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় কাজে আসার পরে যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না। উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সেও মারা গেছে। স্থানীয়রা জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাণ কাজ শুরু হয়েছিল ভবনটিতে, যা রাজকের দৃষ্টি আকর্ষণও করেছিলেন তারা। এরপরও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চালিয়ে যান ভবন মালিক। পাতাইলে বাঁশ দিয়ে যে মাছটার চড়ছে, ওই বাসটা ওই মানুষের লোডটা ওই বাসটাই নিতে পারে না। এরা রাজুকের অনুমতির বাইরে গিয়া অনেক দূর আগায় কাজ করছে। রাজুকের কোনো নিয়ম তারা মানে নাই এবং কোনো রকম সেফটি নেই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে নির্মাণাধীন বাসার মালিক পলাতক রয়েছেন। নিহত ৩ জনের মধ্যে আলতাফ বোনের লাশ দাফন করে জামালপুর থেকে ফিরে শুক্রবারই কাজ শুরু করেছিলেন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আবারও বেড়েছে গরমের তীব্রতা। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির খবর। বলছে 18 তারিখ থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হয়ে 20 তারিখ সারা দেশে বৃষ্টির মধ্যে তাপমাত্রা প্রশমিত হবার সম্ভাবনা রয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকায় 3 দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবন। গরম তো এখন প্রচুর গরম, এখন বের হয়েছি ঘর থেকে প্রয়োজনের খাতিরে। গরম বেশি তো এই জন্য বারবার চেষ্টা হচ্ছে। প্রচন্ড গরমের কারণে আমরা বাইরে খুব একটা সময় থাকতে পারতেছি না। গরমের তীব্রতায় তৃষ্ণায় গলা ভেজাতে অনেকেই ছুটছেন রাস্তার পাশে শরবতের দোকানে। কোথাও যেন নেই স্বস্তির আভাস। বিপাকে মানুষ। প্রচন্ড গরম, রাস্তা থেকেও তো হিটে উঠতেছে, দেখতেছেন। তাপমাত্রা একটু বেড়ে গেছে, একটু কষ্ট আছে। আমাদের তো কলেজ যাইতে হয়, রেগুলার কলেজ, কোচিং, আসলে চলাচল খুবই কষ্ট হইতেছে। দুপুরবেলা আমরা ছাতা ছাড়া কোনো জায়গায় যেতে পারি না। আবহাওয়া অফিস বলছে 18 মে থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হবে। কালকের পর থেকে 19 তারিখে আমরা আশা করছি যে 19 তারিখে বৃষ্টিপাতের এলাকা আরও কিছুটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সিলেট, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 20 মের পর তাপমাত্রা কমবে। 20 তারিখে খুলনা বিভাগ ছাড়া বা খুলনা বিভাগেরও 2-1টি স্থান ছাড়া সারা দেশে মোটামুটি তাপপ্রবাহের যে বর্তমান অবস্থা সেটা অনেকটা প্রশমিত হতে পারে। শুক্রবার ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় 39.5 ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। খুলনা
খুলনায় দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিকদের। কক্সবাজারে একটি ঘেরের পাশ থেকে 2 জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদন। স্বজন হারানোর বেদনায় এভাবেই আহাজারিতে ভেঙে পড়েছেন এই কিশোরী। বাবা মাকে হারানোর পর শেষ আশ্রয় ছিল মামা খালেক, কিন্তু শুক্রবার মিলল তার মরদেহ। সকালে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের পাশে জেলে আব্দুল খালেক এবং ইয়াসিন আরাফাতের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এরপর থেকে মাতম চলছে তাদের বাড়িতে। স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে খালেক ও ইয়াসিনকে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। বন্ধুদের সাথে এখানে আসছে, ওরা চুরি করতে পারছে আছে বলে ওদেরকে মেরে ফেলছে। তারা এই মৃত্যু সংগঠিত করেছে, তাদেরকে এই আইনে আওতায় এনে তাদের কঠিন শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি জোর অনুরোধ করব। মরদেহ দুটির পাশে একটি মাছ ধরার জাল ও কিছু মাছের খাদ্য দেখতে পায় স্থানীয়রা। তাদের ধারণা, মাছ চুরি সন্দেহে পিটিয়ে কিংবা বৈদ্যুতিক শকেই তাদেরকে হত্যা করা হয়েছে। বিদ্যুতের শর্ট হইতে পারে, এটা দেখা যাচ্ছে তাদের গায়ে বিদ্যুতের চিহ্ন দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের যেহেতু বিদ্যুৎ যদিও তাদের প্রজেক্টে দিয়ে থাকে, সেক্ষেত্রে এরকম আশা করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, বৈদ্যুতিক শকেই মৃত্যু হয়েছে এই 2 জেলের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘেরের 2 নিরাপত্তা রক্ষীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আমরা তাদের শরীরে বিদ্যুৎ স্পৃষ্টের চিহ্ন দেখতে পেয়েছি। এদিকে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে মাছের ঘেরের মালিক শামসুল আলমের বাড়ি ঘেরাও করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। সরকারের নানা উদ্যোগ, প্রতিশ্রুতি এবং অভিযানের পরেও কমছে না নিত্যপণ্যের বাজার। কারসাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন মুনাফালোভী ব্যবসায়ীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে সর্বশান্ত হচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। সাইফুল ইসলাম বাজারে মাছ কেটে সামান্য উপার্জনে টানছেন সংসারের ঘানি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মিলছে না কোনো হিসেব। যে টাকা আয় তাতে মায়ের ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ সংসারের খরচে মাস শেষে শূন্য হাত। সব নিত্যপণ্যের দাম একটু ঊর্ধ্বগতি, সেই হিসাবে যাই ইনকাম হয়, আল্লাহ যাই দেন, রাখতে পারি না, এই হলো কথা। সংসারে খরচ আছে, তো ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া, নিজের খরচ, এইভাবে রিজার্ভ রাখতে পারি না। শুক্রবারের কারওয়ান বাজারে আসা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষেরই আয় ব্যয়ের সমীকরণটা সাইফুলের মতোই। সপ্তাহখানেক ধরে দাম আকাশচুম্বী গরিবের আমিষখ্যাত ডিম আর পোল্ট্রি মুরগির। সুখবর নেই সবজির বাজারেও। বেগুনের দাম ছুঁয়েছে শতক। বেশিরভাগ সবজির দামই 50-এর উপরে। দেশের জনগণ অসহায়। যেখানে আমি 1 কেজি খেতাম, সেখানে আমি হয়তো 250 গ্রাম 1 পোয়া নিয়ে খাচ্ছি। মধ্যবিত্তদের তো জীবন বাঁচানোই জুলুম। বাজারের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এখানে দেখা যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। এখন সাধারণ আমরা যে পাবলিক, আমরা তো হিমশিম খাচ্ছি। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মশলার দাম। ডলারের দাম বাড়ার ডিক্লারের পর থেকে মশলার দাম অনেক বাড়ছে। বিশেষ করে এলাচির দাম প্রায় কেজিতে 1400-1500 টাকা করে বাড়ছে, এবং কি জিরা, দারচিনি, লং, গোলমরিচ এগুলির দাম কেজিতে 150 টাকা করে বাড়িয়ে গেছে। বাজারের অস্থিরতার পেছনে সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটকে দুষলেও শক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। খুলনার সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। এর মধ্যে রয়েছে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। সহকর্মী নূর ইসলাম রকি জানাচ্ছেন বিস্তারিত।
নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এবং টার্মিনালে নিয়মিত ব্যবস্থা নিলেও সড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফিটনেসবিহীন গাড়ি চলাচল। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। বিআরটি এর তথ্য অনুযায়ী নগরী ও জেলার বিভিন্ন রুটে ফিটনেস ছাড়াই চলাচল করছে বাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের অন্তত 6 শতাধিক যানবাহন। ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি যাত্রীদের। হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মোটর শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়কচারী সংগঠনের। ফিটনেস না হলে তো সমস্যা অনেক কিছু, দুর্ঘটনার সমস্যা। শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত দিতে কোনো মালিকের গাড়ি যদি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গাড়ি চালাবো না। সড়ক নিরাপত্তা যে আইন আছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সড়কে যেমন দুর্ঘটনা কমবে তেমনি মানুষ নিরাপদে ঘরে ফিরবে। তবে সড়কে ফিটনেসবিহীন গাড়ি নেই দাবি করে বাস মালিকরা বলছেন তাদের চাপে রাখতে বিআরটিএ এসব অভিযোগ তোলে। আদৌ ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা এটা আমার নলেজে নেই। এটা হয়তো বিআরটি ডিসি হিসেবে এক্সপেক্ট চাপ দেয়, উন্নত প্রশাসনকে চাপ দেয়, এবার রোডে আসলে আপনার গাড়ি চেক করেন, অমুক করেন। আসলে ফিটনেসবিহীন কোনো গাড়ি নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে নগরীর প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, মোবাইল কোর্ট, সাঁড়াশি অভিযান চালানোর কথা জানায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমরা গাড়ির কাগজপত্র চেক করছি, যে সমস্ত গাড়ির ফিটনেস পাচ্ছি না বা অন্যান্য কাগজপত্র ত্রুটি আছে সেই গাড়ির বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রায় 600-র মতো গাড়ি আছে ফিটনেসবিহীন আমাদের খুলনা জেলা মেট্রোতে। একটা মালিককে আমরা চিঠি দিয়েছি যাতে এরা ফিটনেসটা হালনাগাদ করে নেয়। যদিও আগামী 30 জুন পর্যন্ত বিনা জরিমানায় গাড়ির ফিটনেস ঠিক করে কাগজপত্র হালনাগাদে সুযোগ দিয়েছে সরকার। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।